তোরা শুনেছিস এই পাশের গ্রামের হাই স্কুল মাঠে অনেক বড় মেলা বসেছে? অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে সেই মেলা দেখতে। হ্যাঁ, আমি শুনেছি নাগরদোলা, জাদু খেলা আর নানা জিনিসেরও দোকান নাকি বসেছে মেলায়। চল না, সবাই মিলে ঘুরে আসি একবার। আইডিয়াটা খারাপ না, অনেকদিন হলো কোথাও যাওয়া হয়নি। চল তাহলে আজ রাতেই মেলা দেখতে যাব। কিন্তু কিন্তু কি, তোর দাদাকে না জানিয়ে গেলে চিন্তা করবে এই কথা ভাবছিস তো? আরে এত ভাবনা চিন্তা কিছু নেই, আমরা তাড়াতাড়ি চলে আসবো। তারপর তারা চায়ের বিলটা দোকানদারকে দিয়ে 3 বন্ধু মিলে পাশের গ্রামে সেই মেলায় যাবার মাঠের পথ ধরে। তারা 3 বন্ধু হাঁটতে হাঁটতে সেই মেলার মাঠে আসে। চারদিকে রঙিন আলো আর জাঁকজমকপূর্ণ আয়োজনে মেলা পুরো জমজমাট হয়ে উঠেছে। মেলার মাঠে নাগরদোলার ঘূর্ণন, খেলনা ও বিভিন্ন জিনিসের দোকান, লোকজনের আয়োজন, সব মিলিয়ে খুবই উৎসবমুখর পরিবেশ। সুনীল আর তার বন্ধুরা মেলায় ঘুরে ঘুরে সবকিছু দেখতে থাকে, হাসি ঠাট্টা এবং অনেক আনন্দ করে। মেলায় ঘুরতে ঘুরতে রাত যে কখন গভীর হয়ে গেছে তারা কেউ বুঝতেই পারে না। মেলার ভিড় ধীরে ধীরে কমে এলে তাদের সময়ের খেয়াল হয়। তখন তারা বুঝতে পারে যে অনেক রাত হয়ে গেছে। হায় হায়, এত রাত করে ফেললাম। কিন্তু তোরা কি ঘড়ির দিকে একবারও তাকাসনি? দেখ কটা বাজে, 12টা পার হয়ে গেছে তো। কি বলিস? আমরা তো সময়ের খেয়ালই করিনি। তাড়াতাড়ি চল, আর একটু দেরি করা যাবে না। বাড়িতে দাদা এতক্ষণে হয়তো আমার উপর রেগে অগ্নিমূর্তি হয়ে গেছে। হ্যাঁ চল চল। আর দেরি না করে তারা বাড়ির পথে রওনা দেয়। তারা মেলা থেকে যখন বের হয়, চারপাশে তখন একদম নিস্তব্ধ নীরবতা আর ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলোয় হাঁটতে হাঁটতে বাজারের কাছে এসে তারা 3 জন একটু থামে। এখান থেকে অজয় ও পরেশকে তাদের বাড়ি যাওয়ার জন্য অন্য রাস্তা ধরতে হবে। সুনীল, তাহলে এবার আমরা চলি রে, বুঝলি? তোর কাছে তো টর্চ আছেই, একা যেতে ভয় পাবি না তো? ভয়ের কি আছে, আমি যেতে পারবো, এটা নিয়ে তোরা চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, আবার কাল বাজারে দেখা হবে, বুঝলি? এই বলে অজয় ও পরেশ অন্য রাস্তা ধরে তাদের বাড়ির দিকে হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে যায়। আর সুনীল একা টর্চের আলোয় তার বাড়ির পথ ধরে হাঁটতে শুরু করে। মাঝে মাঝে দূর থেকে বেশ কিছু শিয়ালের ডাক ভেসে আসছে। সুনীল বাজার পার হয়ে নির্জন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সেই পুরনো পরিত্যক্ত ফ্যাক্টরির কাছে চলে আসে। বহু বছর আগে ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগে সব কর্মী মারা গিয়েছিল, পুরো ছাই হয়ে গেছিল সবকিছু। তারপর থেকে জায়গাটা পরিত্যক্ত হয়ে আছে। সেই সময়ের পর থেকে এই ফ্যাক্টরি নিয়ে লোকজনের মুখে নানা কথা শোনা যায়। গ্রামের মানুষ রাতের বেলা ভয়ে এই পথ এড়িয়ে চলে। ফ্যাক্টরির গেটের পাশে একটা ছোট্ট বসার ঘরে থাকে এক রহস্যময় লোক। লোকজন বলে সে এখন মানসিকভাবে পাগল হয়ে গেছে। সে নাকি আগেই ফ্যাক্টরির নাইট গার্ড ছিল। ফ্যাক্টরি সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে সবাই পুড়ে মরলেও বেঁচে গিয়েছিল সে। তবে রহস্যের ব্যাপার হলো, সারাদিন তাকে এই ফ্যাক্টরির গেটের সামনে দেখা যায় না। তবে রাত হলেই এই ফ্যাক্টরির গেটের সামনে বসে সে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। সুনীল হাঁটতে হাঁটতে সেই ফ্যাক্টরির সামনে দিয়ে যাওয়ার সময় সেই পাগল লোকটা হঠাৎ সুনীলকে ডেকে বলল, এই ছেলে দাঁড়া, সামনে যাস না। যদি যাস তবে সেটা মোটেই ভালো হবে না, এখানেই থাক, সামনে এগোস না। সেই পাগলটার কথা শুনে সুনীল একটু অবাক হলেও তার কথার কোনো গুরুত্ব দিল না। সে মনে মনে ভাবল, এই পাগলটা নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর জন্য এইসব আবোল তাবোল বলছে। পাগলটা হয়তো জানে না ভয় বলতে আমার মনে কিচ্ছু নেই। সুনীল সেখানে আর না দাঁড়িয়ে সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা ভারী চাপা কণ্ঠস্বর সুনীলের কানে ভেসে আসে, চলে আয়, চলে আয়, সামনে সামনে আয়।
হঠাৎ এমন কণ্ঠস্বর শুনে সুনীল আবার থমকে দাঁড়ায়। চারপাশে তাকিয়ে কণ্ঠস্বরের উৎস খুঁজতে থাকে, কিন্তু কোথাও কেউ নেই। সুনীল আবার হাঁটা শুরু করে। কয়েক সেকেন্ড পর আবারও সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে আসে। চলে আয়, আয় আমার কাছে আয়, আমার সামনে আয়। এবার সুনীলের বুক কেঁপে ওঠে। প্রচণ্ড ভয়ে তার মুখ মলিন হয়ে যায়। সুনীল ভয় পেলেও নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো। সে ধীরে ধীরে টর্চটা সামনের রাস্তার দিকে একটু উঁচু করে ধরল। টর্চের আলোতে সে দেখতে পেল একটু সামনেই রাস্তার ঠিক মাঝখানে একটা মানুষের মতো কেউ দাঁড়িয়ে আছে। অবয়বটা দেখে মনে হচ্ছে কোনো বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই অবয়বটা ধীরে ধীরে তার রূপ বদলাতে শুরু করলো। তার চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে উঠল, যেন পুকুর থেকে বের হয়ে আসবে। লম্বা জিহ্বা মুখ থেকে বের হয়ে ঝুলে পড়ছে। শরীরের রং ধীরে ধীরে কুচকুচে কালো হয়ে গেল। সেই ভয়ঙ্কর পিশাচটা একটা বিশ্রী হাসি দিয়ে হাতের ইশারায় সুনীলকে কাছে ডাকছে। এটা দেখে সুনীল এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয়ে তার শরীরে ঘাম জমতে শুরু করে। এই মুহূর্তে তার কি করা উচিত তা সে বুঝে উঠতে পারে না। হঠাৎ চোখের পলকে সেই ভয়ঙ্কর অবয়বটা সুনীলের একদম কাছে চলে আসে। ভয়তে সুনীলের হাত থেকে টর্চটা মাটিতে পড়ে যায়। সুনীল কিছু বুঝে ওঠার আগেই সেই পিশাচটা বুকের উপর চেপে বসে দানবীয় হাত দিয়ে তার গলা শক্ত করে ধরে। সুনীল শ্বাস নিতে পারে না, প্রাণপণে হাত পা ছুঁড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারে না। তার মনে হলো এটাই হয়তো তার জীবনের শেষ রাত। কিন্তু হঠাৎই সেই পিশাচরূপী অবয়বটা সুনীলকে ছেড়ে দেয়। সুনীল লম্বা লম্বা শ্বাস ছেড়ে হাঁপাতে থাকে। তারপর কষ্ট করে উঠে দাঁড়াতেই সে দেখল সেই ভয়ঙ্কর অবয়বটা ধীরে ধীরে বদলে গিয়ে একটা বিশাল পেঁচা পাখিতে পরিণত হচ্ছে, এবং মুহূর্তের মধ্যেই সেই পেঁচা পাখিটি উড়াল দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। এবার সুনীল হঠাৎ বুঝতে পারে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ভয়ে ভয়ে পেছনে তাকায়, দেখে তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই ফ্যাক্টরির নৈশ প্রহরী। সেই অদ্ভুত পাগল লোকটা রক্তবর্ণ চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। খুব সাহস তোর, তাই না? তাহলে এখন ভয় পাচ্ছিস কেন? কোথায় গেল তোর সাহস? জীবনের প্রতি কি একটু মায়া নেই তোর? মরতে চাস? আমি সামনে আসতে নিষেধ করার পরও কেন আসলি? ও এখন তোকে চিনে নিয়েছে, আর তোর রেহাই নেই। তোকে শেষ করে তবেই সে শান্ত হবে, তোর মুন্ডু ছিঁড়ে তোর মগজ খাবে। আপনি কি বলছেন এসব? ওই ওই ভয়ঙ্কর বৃদ্ধ লোকটা, ওই লোকটা কে ছিল? কাল বাড়ি গিয়ে তোর দাদাকে জিজ্ঞেস করবি, তোর দাদুর কাছ থেকেই সব প্রশ্নের উত্তর পাবি তুই। এখন এখন তুই আমার সাথে আয়। তারপর ওই রহস্যময় পাগল লোকটা সেই ব্রিটিশ আমলের পুরনো পরিত্যক্ত ফ্যাক্টরির দিকে এগোতে থাকে। সুনীল কোনো কথা না বলে চুপচাপ তাকে অনুসরণ করে আর তার পিছু হাঁটতে শুরু করে। পাগল লোকটা ওই ফ্যাক্টরির গেটের কাছে ছোট্ট বসার রুমের মধ্যে গিয়ে সুনীলের হাতে কালো রঙের তাবিজের মতো কি জানি একটা বেঁধে দেয়। ওই অশুভ নরখাদক পিশাচটা খুবই শক্তিশালী, খুবই ভয়ঙ্কর। সে যখন একবার কারোর দিকে নজর দেয় তাহলে তাকে শিকার বানিয়েই ছাড়ে। এর মধ্যে কেউ যদি তার বাঁধা হয়ে দাঁড়ায় তাহলে তাকেও সে শেষ করে দেবে। সময় মতো তোর কাছে গিয়েছিলাম, তাই তুই এখনো বেঁচে আছিস। তবে তবে ও আবার আসবে ও। তুই আজ রাতে আর কোথাও যাবি না।
এখানেই বাকি রাতটুকু থাক, কাল সকাল হলে বাড়ি ফিরবি। বাড়ি গিয়ে তোর দাদাকে বলবি, বলবি সে ফিরে এসেছে। সুনীল সেই লোকটার রহস্যময় কথাগুলোর আগামাথা কিছুই ঠিকভাবে বুঝতে পারে না, শুধু ভয়ার্ত দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে সব শুনতে থাকে। এদিকে রাত শেষ হয়ে ভোরের আলো পড়তে শুরু করেছে। তখন সেই পাগল লোকটা সুনীলকে বলল, যা 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 যা, চলে যা চলে যা, তুই তোর বাড়িতে চলে যা। তোর দাদাকে গিয়ে সবটা বল, সে ফিরে এসেছে, ছাড়বে না, ছাড়বে না, কাউকে ছাড়বে না সে। সুনীল আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ে তার বাড়ি যাবার উদ্দেশ্যে। বাড়িতে সুনীলের দাদা রাঘব সেন খুব চিন্তা ভরা মুখ নিয়ে বারান্দায় বসেছিলেন। সুনীলকে দেখে তাড়াহুড়ো করে উঠে তার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, সারা রাত কোথায় ছিলি দাদু ভাই? তোকে এমন দেখাচ্ছে কেন? চোখ মুখ তো একদম শুকিয়ে গেছে দেখছি। আর আর তোর গলায় ওটা কিসের দাগ? দেখি দেখি। সুনীলের দাদা রাঘব সেন খুব ভালো করে সুনীলের গলার দাগটা দেখে। দাগটা দেখে মুহূর্তের মধ্যেই তার চোখ দুটো কপালে উঠে যায়। যা ভেবে ভয় পাচ্ছিলাম ঠিক তাই। ও আবার ফিরে এসেছে, হ্যাঁ আবার এসেছে। আর কতজনের প্রাণ নেবে সে, কতজনকে শেষ করার পর ক্ষান্ত হবে। দাদু ভাই তোর সাথে কাল রাতে ঠিক কি হয়েছিল সব আমাকে বল, সব বল এক্ষুনি। তারপর সুনীল কাল রাতে বাড়ি ফেরার পথে সেই পুরনো পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে তার সাথে যা ঘটেছিল সব ঘটনা খুলে বলে। সুনীলের মুখে সেই কথাগুলো শুনে রাঘব সেনের চোখে মুখে ভয় আরো বেড়ে যায়। দাদু ভাই, হাতে বেশি সময় নেই, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এখনই চল আমার সাথে, তাড়াতাড়ি কিছু খেয়ে নে, আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে। ঘরে গিয়ে রাঘব সেন পুরনো একটা সিন্দুক খুলে তার মধ্যে থেকে 3টে রক্তমাখা লাল সুতো আর একটা সিঁদুরের কৌটো বের করলেন। তারপর লাল সুতো 3টের মধ্যে একটা সুনীলের হাতে, একটা দাদির হাতে আর একটা রাঘব সেন নিজের হাতে বাঁধলেন। তারপর সিঁদুরের কৌটোটা থেকে একটু সিঁদুর বের করে রাঘব সেন তার স্ত্রী শিউলি ও সুনীলের কপালে চন্দনের মতো চিহ্ন এঁকে দিলেন এবং নিজের কপালেও মেখে নিলেন। ভালো করে মন দিয়ে শোনো, আমরা ফিরে আসার আগে হাতে বাঁধা এই লাল সুতো খুলবে না, আর কপালের এই সিঁদুরের প্রলেপটাও মুছবে না। সেটা তো আমি জানি, তবে তোমাদের নিয়ে আমার খুব ভয় হচ্ছে। কোনো ভয় নেই, আমাদের কিচ্ছু হবে না। সুনীলের দাদা ঘরের বাক্সটি খুলে একটা পুরনো লাল ছোট পোঁটলা বের করলেন। এরপর সুনীলকে সাথে নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেন। কি হতে চলেছে, কি হবে সামনে, এই বিষয়ে সুনীলের দাদা দাদি সব জানে, কিন্তু সুনীল কিছুই বুঝতে পারছে না।